আমিও ওই আন্দোলনের অংশ ছিলাম এবং আমার মনে হতো যে আমার সাথে যদি এটা ঘটে আমার ডিপার্টমেন্টের টিচাররা আমার হয়ে কথা বলবেন। তো এই যে একটা সাপোর্ট ডিপার্টমেন্ট থেকে, এইটা মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে একটু বেশিই পেয়েছিল। রিলেশন করো না, কারণ আমি তো শুনছি শুধু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু রিলেশন প্রেমের মধ্যে থাকে, পড়াশোনায় না। এটা কতটুকু সত্য? এটা খুবই ভুল কথা ভাইয়া। আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পারলাম একজন শিক্ষার্থী অ্যাডমিশনের পরও ফ্যামিলির সাপোর্ট না নিয়ে কিভাবে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যায়, রাইট? জি নিশ্চয়ই। আমার সিটি ইউনিভার্সিটিতে আমি এখনো পর্যন্ত টিউশন ফি হিসেবে যত টাকা ইনভেস্ট করেছি তা আমি মনে করি যে সেটা উসুল হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে, পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেম নিয়ে, নট অনলি প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম, বাংলাদেশের পুরো এডুকেশন সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। বিভিন্ন শিক্ষার্থী তাদের চিন্তা ভাবনা, বিশেষ করে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন ভর্তি হয়েছে, এইসব ব্যাপারে অনেকগুলো প্রশ্ন থাকবে। তো প্রথমেই আমার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই, প্রাইভেট ইউনিভার্সিটির পড়াশোনায় খরচের একটা বড় ব্যাপার কিন্তু রয়েছে। নর্মালি ফ্যামিলিরা জানে এটা হচ্ছে কেমন খরচ হবে বা এই প্রসেস কীভাবে হবে, তারপরও অনেক শিক্ষার্থীরা কিন্তু নিজে হচ্ছে ডিপেন্ডেবল হতে চায়। স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন হতে গেলে কী টাইপের স্কলারশিপ থাকে বা তুমি কি কি স্কলারশিপ পেয়েছো, এই ব্যাপারে যদি আমাদের শেয়ার করতা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রাইভেট ইউনিভার্সিটির বেলায় অপ্রিয় হলেও এই কথাটা খুব সত্যি যে গিভ মানি টেক সার্ভিস। তো এরপরেও স্টুডেন্টদের হচ্ছে ওরা জেনেই ভর্তি হয় যে আমার 4 বছরের টিউশন ফিটা কত হবে, এটা ও যেমন জানে ওর ফ্যামিলিও জানে। তো এরপরেও নানা ধরনের অবস্টাকেলের মুখোমুখি হতে হয়। কিন্তু বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, এবং আরেকটা কথা আছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যরাই টিকে থাকে। তো যেসব স্টুডেন্ট হচ্ছে একটু ইন্টেলেকচুয়াল হয় বা যারা আসলে চেষ্টা করে যে আমি খরচটার জন্য আমি হয়তো ফ্যামিলিতে প্রেশার দিব না, সেটা আমি নিজে ক্যারি করব। তো অনেক ফেসিলিটি রয়েছে, যেমন স্টুডেন্টরা হচ্ছে কন্টেন্ট রাইটিং করতে পারে বা ব্লগ লেখা যেটাকে বলে, ওরা হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এসব কাজ করতে পারে। তাছাড়া টিউশনির ফেসিলিটি আছে, ওরা অনলাইন অফলাইন দুইভাবে টিউশনি করতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্টের সুযোগ থাকে, বিভিন্ন কোম্পানিতে ওরা পার্ট টাইম জব করতে পারে। এগুলোর পাশাপাশি আমার মনে হয় যে এতে ওদের আর্নিংটাও হচ্ছে, পড়াশোনার খরচ সে নিজেই ক্যারি করতে পারছে, পাশাপাশি সে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আলটিমেটলি জবের দিকে যাবে তার যে এই যে এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় যে তাকে অনেক হেল্প করবে। সে নিউলি গ্র্যাজুয়েট হিসেবে যে পোস্টে বা যেই স্যালারিতে জয়েন করতো আমার মনে হয় যে সেটা অনেক বেশি বেড়ে যাবে। তো এটা স্টুডেন্টরা করতে পারে। স্কলারশিপ ব্যাপারটা খুবই এনকারেজিং, কারণ আমি যখন স্কলারশিপ পাবো আমি বুঝবো যে আমার মেধাকে ওরা স্বীকৃতি দিচ্ছে, আমার পরিশ্রমের একটা স্বীকৃতি এটা। তো এটার দুইটা ফেসিলিটি থাকে, একটা হচ্ছে যে আমার টিউশন ফিটা কমে যাচ্ছে, সেটা আমার জন্য একটু প্রেশার কমে গেল, বা এটা হলো ফ্যামিলির উপর প্রেশারটা কম পড়লো। ঠিক একই সাথে আমি যে পড়াশোনায় ভালো করছি বা আমি ভালো করলে আমি ওয়েভারটা পাবো, স্কলারশিপটা পাবো, এটা কিন্তু একটা স্টুডেন্টকে সেজন্য ভালো রেজাল্ট করে, এটার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো এটা একটা ভালো প্রসেস। আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পারলাম একজন শিক্ষার্থী অ্যাডমিশনের পরও ফ্যামিলির সাপোর্ট না নিয়ে কিভাবে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যায়, রাইট? জি নিশ্চয়ই। তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এটা আসলে সার্টিফিকেশন বা ভ্যালু কতটুকু, এই ব্যাপারে যদি বলতা। ভাইয়া, আমরা যখন বিদেশে কোনো বড় ডিগ্রির জন্য কোনো ইউনিভার্সিটিতে বা কোনো ইনস্টিটিউশন বা কোনো কলেজে অ্যাপ্লাই করব, ওরা কিন্তু দেখে না যে আমি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি নাকি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়েছি। আমি যখন ওখানে অ্যাপ্লাই করব আমাকে আমার স্কিল কি আছে, আমি কোন সাবজেক্টে পড়তে চাই এবং ওই সাবজেক্ট রিলেটেড আমার কি কি অ্যাক্টিভিটি আছে। যেমন কেউ যদি মাস্টার্স করার জন্য দেশের বাইরে অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে হয়তো যদি তার রিসার্চ পেপার থাকে খুবই ভালো, এবং সেই যে সাবজেক্টে পড়বে ওই সাবজেক্ট রিলেটেড তার অ্যাক্টিভিটিগুলোই দেখবে। তো আমার মনে হয় যে এক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোনো দিক থেকেই পিছিয়ে নয়, বরং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি মানে যেইভাবে এগিয়ে যাচ্ছে। যেমন এটা তো আমার কাছে মনে হয় যে আমি আসলে পাবলিকে পড়িনি, আমি ওই এক্সপিরিয়েন্স বলতে পারবো না, বাট প্রাইভেটের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারছে, এরা মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ক করে, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করে। আমি বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করেছি এবং আমার ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি আমাকে সেই ফেসিলিটি
ফেসিলিটিটুকু দিচ্ছে। সুতরাং আমি যখন দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব, আমার মনে হয় না যে আমি পাবলিকে পড়তে পারিনি জন্য খুব বেশি পিছিয়ে থাকবো, বরং আমার স্কিলগুলোই আমাকে সামনে এগিয়ে নেবে বা অন্যদের থেকে আমাকে একটু আলাদা করবে। ধন্যবাদ, চমৎকার কিছু তোমার ব্যক্তিগত মোটিভেশন কথা বললা, শিক্ষার্থীদের কাজে লাগবে। অন্য একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে শিক্ষার্থীরা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অনেকগুলো ব্যাপার দেখে, যেমন বিশ্ববিদ্যালয় ক্লাব অ্যাক্টিভিটিস আছে কিনা, কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আছে কিনা, বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কেমন, অর্থাৎ শিক্ষার্থী যেন হচ্ছে গিয়ে একদম চমৎকার একটা পরিবেশ পায়। এইটা আসলে তোমাদের বিশ্ববিদ্যালয় পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে কতটুকু বলতে পারবা জানি না, বাট তোমার বিশ্ববিদ্যালয়টা কেমন? একটা বিশ্ববিদ্যালয় কেমন হবে তার অনেক কিছুই তার ক্লাব অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। মানে আমি এই উত্তরটাও খুব বেশি অভিজ্ঞতা কেন্দ্রিক বলবো, কারণ আমাদের ডিপার্টমেন্টে যে কয়টা ক্লাব আছে সব কয়টা ক্লাবের সাথে আমি মোটামুটি ভালোই জড়িত আছি। তো এই ক্লাব অ্যাক্টিভিটিগুলো আমাকে কিভাবে চেঞ্জ করেছে, আমার জীবনে এগুলোর প্রভাব কেমন। যেমন আমি যখন ক্লাব অ্যাক্টিভিটি করি, আমি হচ্ছে আমার নেটওয়ার্কিংটা ক্রিয়েট হয় পুরো ডিপার্টমেন্টে। আমার হচ্ছে আমার সেম ব্যাচ যারা, ওদের সাথে কাজ করতে হয়, আমার জুনিয়রদের সাথে কাজ করতে হয়। তো আমি যখন কোনো অফিসে বা কর্পোরেট অফিসে জব করব, তখন আমার মনে হয় যে কিভাবে একটা প্রোগ্রাম ম্যানেজ করতে হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট যেটাকে বলে, বা কলিগদের সাথে কিভাবে বিহেভ করতে হয়, বা আমার অধস্তন যারা থাকবে তাদের সাথে আমি কিভাবে ট্রিট করব, সেই জিনিসগুলো ক্লাবের মাধ্যমে শেখা যায়। মানে এটা একটা ইন্টারনাল লার্নিং প্রসেস। এই ক্লাবগুলো থেকে আমরা অনেক কিছু শিখি। যেমন আমি হচ্ছে ডিবেট ক্লাবের সাথে জড়িত ছিলাম। আমি এই যে আপনার এখানে কথা বলছি, আমার মনে হয় যে আমার ডিবেট ক্লাবের যে এক্সপিরিয়েন্সটা, এটার জন্য আমি কনফিডেন্টলি কথা বলতে পারি। এছাড়া আমাদের যে ক্লাবগুলো রয়েছে, যে রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, আমাদের কালচারাল ক্লাব রয়েছে, আমাদের হচ্ছে পাঠচক্র রয়েছে। তো এই জিনিসগুলো না ভাইয়া আমাকে হচ্ছে নেটওয়ার্কিংটা ক্রিয়েট করে। পাশাপাশি যে রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির কথা বললাম, এখানে আমরা যেসব অ্যাক্টিভিটি করি এগুলো জব সেক্টরের সাথে খুব বেশি রিলেভেন্ট, এবং আমি যদি দেশের বাইরে কোথাও অ্যাপ্লাই করতে চাই, পড়াশোনা করতে চাই, তো এই এক্সপিরিয়েন্সগুলো আমার মনে হয় কাজে লাগবে। এবং ক্লাবের যে সার্টিফিকেটগুলো, এগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল। আপনি যে কোনো জব সেক্টরে যান, এগুলো আপনার সিভি ভারী করবে। এবং ক্লাব থেকে যেসব ওয়ার্কশপ, সেমিনার অ্যারেঞ্জ করা হয়, এই সার্টিফিকেটগুলো একজন স্টুডেন্টকে একে তো এক্সপিরিয়েন্সড করছে, দ্বিতীয়ত এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট। তার সিভিটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবে, তার কিছু এক্সপিরিয়েন্স সেখানে গ্যাদার হবে। তো আমার মনে হয় যে সে একটু এগিয়ে থাকবে অন্যদের থেকে। ওকে, হ্যাঁ, চমৎকার বলেছো। আমি অন্য একটা প্রশ্ন করতে চাই, প্রাইভেট ইউনিভার্সিটি রিলেটেড, বাট সিটি ইউনিভার্সিটির সাথে রিলেটেড নয়। বর্তমানে লাস্টে আমরা 1 বছর আগে কি দেখলাম, জুলাই আন্দোলনে বাংলাদেশের ব্যাপী একটা বড় একটা আন্দোলন গড়ে ওঠে, এবং এইখানে জুলাই রেভলিউশন 2024 নামে একটা ওয়ার্ড আমরা বলি, স্পেশালি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের। তো এখানে শিক্ষার্থীদের এই আন্দোলনের মুভমেন্টটা তুমি কিভাবে দেখছো? বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীকে সব জায়গায় আস্তে আস্তে কি দখল করছে? আপনি আরো 5 বছর 10 বছর আগের দিকে যদি কথা বলেন, তো দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি মানুষ একটু নাক ছিটকাতো, একটু প্রাইভেটে পড়ে অনেক একটু আন্ডারমাইন করা। বাট এখন বাংলাদেশের যে অবস্থা, আপনি র্যাঙ্কিংগুলো দেখেন না, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একদম প্রথম সারির দিকে চলে আসছে। তারপর হচ্ছে আপনি জুলাই রেভলিউশনের কথা বলেছেন, জুলাই রেভলিউশন তো মানে এটা আমাদেরকে একটা ইন্সপায়ারিং মেসেজ দেয় যে ওই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো, আমরা তো জানি ওরা সরকারি চাকরির পিছনে খুব বেশি ছুটে না, ওরা অনেক বেশি ক্রিয়েটিভ কাজ করে, ওদের ওয়ার্কিং ফিল্ডটা অনেক বেশি ডিফারেন্ট। ওরা সেই প্রথম বছর থেকে আমি বিসিএস এর গাইড নিয়ে পড়তে বসবো না, ওরা এটা করে না। আমি দেখিনি, অন্তত আমার ইউনিভার্সিটিতে আমার চারপাশে এক্সপিরিয়েন্স একদমই নেই। কিন্তু আমি যখন ওদের সাথে কথা বলি, ওদের জব সেক্টর, ওদের চিন্তা ভাবনা, ওরা নিজেদেরকে কত ডিফারেন্টলি, কত ইউনিকভাবে নিজেদেরকে গড়ে তুলছে। আর জুলাই রেভলিউশনের কথাটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ভূমিকা অনেক অনেক বেশি। তো এটার একটা ফেসিলিটি হচ্ছে যে পাবলিকে কি হয়, পাবলিকের হচ্ছে দেখা যায় যে আমি আমার যে এক্সপিরিয়েন্স যেরকমটা শুনেছি, যে একজন হয়তো ডিপার্টমেন্টে ফার্স্ট হয় কিন্তু তাকে টিচার হিসেবে নেয় না, নেয় কাকে, হয়তো যে থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে, তার আবার দলীয় লবিং আছে, তাকে নেওয়া হয়। তো সরকার পতনের বেলা আমার মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির এই যে চেইন সিস্টেমটা, যে ওই সব কিছু উপর মহল থেকে যে কোনো একভাবে একটা চেইনের মাধ্যমে যাচ্ছে, এইটা কিন্তু প্রাইভেটে নেই। প্রাইভেটের স্টুডেন্টরা ওরা স্বাধীন, ওরা যা মানে ভিতর থেকে ফিল করে ওরা সেটা করতে পারে। যেমন পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে ভিসিদের একটা প্রভাব ছিল, হলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল, তাদের ইউনিভার্সিটি বন্ধ ছিল, কিন্তু প্রাইভেটে কিন্তু এরকম ছিল না। এবং ওদের টিচাররা যেহেতু ওই চেইন সিস্টেমের মধ্যে পড়ে না, ওই আমি দেখেছি আমার অনেক টিচার, সেটা পাবলিকেও ছিল, বাট আমি
দেখেছি যে আমার ডিপার্টমেন্টের অনেক টিচার, আমার ইউনিভার্সিটির অনেক টিচার একদম ওপেনলি ফিল্ডে থেকে স্টুডেন্টদের সাপোর্ট করেছে বা তাদের পাশে ছিল সবসময়। আমরা ভেবেছি যে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের জন্য একটা সেফ প্লেস, যে আমি যখন ওই অবস্থানটাতে, আপনি জানেন যে স্টুডেন্টরা কত আতঙ্কে থাকতো যে কখন তাকে অ্যারেস্ট করা হবে, কিন্তু আমার মধ্যে আমিও ওই আন্দোলনের অংশ ছিলাম এবং আমার মনে হতো যে আমার সাথে যদি এটা ঘটে আমার ডিপার্টমেন্টের টিচাররা আমার হয়ে কথা বলবেন। তো এই যে একটা সাপোর্ট ডিপার্টমেন্ট থেকে, এইটা মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে একটু বেশিই পেয়েছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো প্রশ্ন করলাম, আমরা অন্য একজন শিক্ষার্থীর কাছে চলে যাব। তো বিশেষ করে আমি যেটা এখন বর্তমানে বলতে চাই, তুমি এখানে আছো বা প্রাইভেট নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা, প্রাইভেট ইউনিভার্সিটি যারা পাশ করে বের হচ্ছে আস্তে আস্তে সব জায়গায় কিন্তু তারা আস্তে আস্তে ভালো একটা অবস্থান জানান দিচ্ছেন। আই হোপ এটা আস্তে আস্তে আরও বাড়বে এবং প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট সেক্টরটা এগিয়ে যাক, সে প্রত্যাশা করি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। জি ভাই, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ইতিমধ্যে আপনাদের কিন্তু আমরা শেয়ার করেছি সিটি ইউনিভার্সিটি থেকে 2 জন শিক্ষার্থীকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রথম একজন শিক্ষার্থী ইতিমধ্যে কথা বলেছে, অন্য একজন শিক্ষার্থী আমার পাশে বসে আছে। তো তোমাকে যে প্রশ্নটা করতে চাই, তুমি শিক্ষার্থী হিসাবে, জি ভাইয়া, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন ভর্তি হয়েছো এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে কি কি ক্রাইটেরিয়াসগুলো তুমি দেখেছো? ভাইয়া, ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে আমাকে খুব বেশি জটিল ক্রাইটেরিয়ার মধ্যে যেতে হয়নি। এই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি রেজাল্টই গুরুত্বপূর্ণ ছিল। তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটি ছিল সেটি হচ্ছে ইউনিভার্সিটির পরিবেশ কেমন হবে, পড়ালেখার মান কেমন হবে এবং কোর্স স্ট্রাকচার কেমন হবে। সিটি ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আমি যেগুলো দেখেছি সেটা হচ্ছে এইখানে শিক্ষকরা খুবই দায়িত্বশীল এবং শিক্ষার্থীদের সাথে তারা খুবই বন্ধুসুলভ আচরণ করে। আমার কাছে ভর্তি শুধুমাত্র ফর্মালিটিস নয়, বরং আমি সত্যিই ভেবেছিলাম যে এখান থেকে আমি ঠিক কতটুকু শিখতে পারি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সিদ্ধান্ত সঠিক ছিল। ওকে, অসংখ্য ধন্যবাদ। তুমি যে আনসারটা করলে আশা করি শিক্ষার্থীদের কাজে লাগবে। এখন যে প্রশ্নটা করতে চাই, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ছো বা তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো এবং সেই ডিপার্টমেন্টটা কেমন? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে কোন কোন ডিপার্টমেন্টে পড়তে চায় এবং কেন পড়তে চায়, এই ব্যাপারে যদি তুমি কিছু বলতে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি মনে করি কোন ডিপার্টমেন্ট বা কোন সাবজেক্ট ভালো এটা নির্ভর করে শিক্ষার্থীর আগ্রহ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার ওপর। আমি যেহেতু ইংরেজি ভাষা এবং সাহিত্যের স্টুডেন্ট, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আমাদের বিভাগ বা আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার বা শিক্ষক যারা আছেন তারা খুবই পরিশ্রমী। আমি দেখেছি যে তারা শুধুমাত্র যে আমাদেরকে একাডেমিক পড়াশোনা করান এরকম না, এর বাইরেও তারা আমাদের অনেক কিছু দিতে চান, সেটা ভালো কিছু দিতে চান এবং সেটা আমরা কিভাবে নিব সেটা নির্ভর করে আমাদের ওয়ের উপর। ওকে, এমনকি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাদেরকে বিভিন্ন রিসার্চ কিংবা কনফারেন্সে অংশগ্রহণ, বিভিন্ন প্রোডাক্টিভিটি কাজের উপর উৎসাহ দিয়ে থাকেন। এক্ষেত্রে আমি মনে করি যে আমার সিটি ইউনিভার্সিটিতে আমি এখনো পর্যন্ত টিউশন ফি হিসেবে যত টাকা ইনভেস্ট করেছি তা আমি মনে করি যে সেটা উসুল হয়ে গেছে। বাহ, এটা খুবই ভালো জিনিস, কারণ শিক্ষার্থীরা এত টাকা দিয়ে পড়ে, অনেক অভিভাবক মনে করে আমি শুধু টাকাটা শুধু নষ্টই করছি, বাট এটাও কিন্তু শিক্ষার্থীদের জন্য একটা ইন্সপিরেশন হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং সর্বশেষ যে প্রশ্ন তোমাকে করতে চাই, এটা শুধু আমি তোমাকে করতে চাই বা জানতে চাই এরকম না। একটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের পর থেকে তার প্রথমে চিন্তায় থাকে তার কর্ম, অর্থাৎ জব প্লেসমেন্ট। তো প্রাইভেট ইউনিভার্সিটি স্পেশালি জবের জন্য কিছু করে কিনা সেটা আমার একটা প্রশ্ন। পাশাপাশি হচ্ছে তুমি নিজে আসলে জব পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে কিভাবে তুমি কাজ করছো সেই ব্যাপারটা যদি তুমি সবাইকে বলতা। চাকরির সুযোগ আসলে নির্ভর করে একজন শিক্ষার্থী কিভাবে তার স্কিল ডেভেলপ করলো বা কিভাবে তার বিশ্ববিদ্যালয় জীবন সে ইউটিলাইজ করলো। একজন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সবসময় প্রেজেন্টেশন, তারপর হচ্ছে ভাইভা এক্সামের মধ্য দিয়ে যায় অথবা বিভিন্ন প্রোডাক্টিভ কাজ কিংবা ক্লাব অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যায়। এই জিনিসগুলো তার সিভি কিন্তু অনেক ভারী করে এবং এর মাধ্যমে সে হচ্ছে তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারে। এবং আমি মনে করি বিশ্ববিদ্যালয় কখনো চাকরি এনে দেয় না, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয় এবং সেই প্ল্যাটফর্মটা শিক্ষার্থী কিভাবে কাজে লাগাবে এটা নির্ভর করে শিক্ষার্থীর ওপর। ওকে, রিলেশন করো না,
কারণ আমি তো শুনছি শুধু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শুধু রিলেশন প্রেমের মধ্যে থাকে, পড়াশোনায় না, এটা কতটুকু সত্য? এটা খুবই ভুল কথা ভাইয়া। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ভ্যারি করে না। এটা অনেকটা হচ্ছে একজন স্টুডেন্ট যখন সে প্রোডাক্টিভিটি কাজের মধ্যে দিয়ে যায় বা হচ্ছে তার হাতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন করার মতো বিভিন্ন কাজ থাকে, সেই সময়ের মধ্য দিয়ে হচ্ছে আরেকজন মানুষকে সময় দেওয়া এটা খুবই ডিফিকাল্ট কাজ। আমি বলবো না যে যারা এই কাজগুলো করে তারা হচ্ছে রিলেশন করতে পারে না বা তার ফ্যামিলি অথবা তার যে কাছের মানুষ থাকে তাকে সময় দিতে পারে না, ব্যাপারটা এরকম না। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের প্রোডাক্টিভিটি কাজ করার পাশাপাশি নিজেকে সময় দেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া, তারপরে হচ্ছে আরেকজনকে সময় দেওয়া, এটা খুবই ডিফিকাল্ট কাজ আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন।